ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা আজকে আবার পুরনো দিনের সাধুর কথায় ফিরে এসেছি। আমরা বলছিলাম স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের কথা। তো স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সচিব ছিলেন। তো যখন মহারাজের শরীর চলে গেল, তারপরে তিনি উদ্বোধনে এলেন। উদ্বোধন থেকে আবার বেলুড় মঠের ম্যানেজার হয়ে আসছেন। তো সেই সময় একটা ঘটনা আমি শুনেছিলাম। তখন আমাদের হিরণময়ানন্দজি মহারাজ ছিলেন, তিনি মহাপুরুষ মহারাজের শিষ্য। তা উনি বললেন, যে উনি সকলের সঙ্গে আলোচনা করছিলেন, যে বেলুড় মঠে গানের দিকটা বড্ড দুর্বল হয়ে গেছে। সেই সময়তে এরকম দুর্বল হয়ে গিয়েছিল কিছুদিনের জন্য। তা তখন সেরকমভাবে গানকে ধরে রাখার মতন হয়তো কেউ ছিলেন না। তো তারা ঠিক করলেন যে যদি রামগোপাল মহারাজ অর্থাৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজকে এই মঠে আনা হয়, তাহলে এই গানের দিকটা উনি দেখতে পারবেন। কেননা উনি নিজে সৌম্যানন্দজির কাছে তালিম নিয়েছেন, উনি নিজেও পাখরাজ তবলা বাজাতে পারেন এবং গান সম্বন্ধে, গানের আমাদের যে ট্র্যাডিশন সেই সম্বন্ধে ওনার জানা আছে। এবং দীর্ঘদিন প্রভু মহারাজ অর্থাৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে থাকার জন্য তার এই মঠ মিশনের ট্র্যাডিশন সম্বন্ধেও তার সব জ্ঞাত। সেই জন্য তারা ঠিক করলেন যে স্বামী প্রমেয়ানন্দজি মহারাজকে মঠের ম্যানেজার করে নিয়ে আসা হবে। সেই সময় ভরত মহারাজেরও শরীর খুব অসুস্থ, ভরত মহারাজেরও শেষের দিকে। তো তাই জন্য মহারাজকে নিয়ে আসা হলো। মহারাজ এলেন। মহারাজ এসে বেলুড় মঠের ম্যানেজার হয়ে এলেন। তারপর ধীরে ধীরে উনি চেষ্টা করছিলেন যে মঠের গানের দিকটা ভালো করে যাতে ঠিক করা যায়। তো এই অবধি আমরা শুনেছিলাম। এরপর আমি যখন জয়েন করলাম, তারপর আমার পোস্টিং হলো, আমাকে জেনারেল সেক্রেটারি মহারাজ বললেন, তখন জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন স্বামী স্মরণানন্দজি মহারাজ। তা উনি বললেন যে তোমার মঠে পোস্টিং, তুমি রামগোপাল মহারাজের সঙ্গে দেখা করো। আমার ট্রেনিং সেন্টার হয়ে গেছে তখন। তো পোস্টিং হয়েছে। তো আমি মহারাজের সঙ্গে দেখা করবো, কিন্তু আমি তো জানি না কে রামগোপাল মহারাজ, জানি না। তো আমি ভুল বললাম। যখন আমি এলাম, মানে জয়েন করার পরে আমার কিচেনে পোস্টিং হয়েছিল। সেই সময়ে তখন কিচেনে, মানে তখন আমি পিপিটিসি ব্রহ্মচারী মাত্র। তো তখন রামগোপাল মহারাজকে জিজ্ঞাসা করছি, তখন আমাকে একজন ব্রহ্মচারী, সে আমার থেকে আগে জয়েন করেছে, বেশ কিছুদিন আগে। তা সে বললে যে এই খেতে বসবি যখন, সামনে জানলার দিকে তাকিয়ে থাকবি, ঠিক যখন গঙ্গামাই কি জয় হবে, তখন দেখবি একজন যাচ্ছেন, একজন মহারাজ যাচ্ছেন, উনি হচ্ছেন রামগোপাল মহারাজ। প্রত্যেক দিন এক সময় দেখবি একজনই যান। আমি বললাম, ওরকম কোথায় কোনো হয় নাকি? একদম জয়টা যখন হবে ঠিক সেই সময়ই ওখান দিয়ে যাবেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন যান, উনিই যান, দেখবি। তো আমি চুপচাপ খাচ্ছি আর তারপরে অপেক্ষা করছি। তারপর যেই জয় হলো, গুরু মহারাজ কি জয়, মহামাই কি জয়, স্বামীজি মহারাজজি কি জয়, গঙ্গা মাই কি জয়, খাবার পরে জয় হয়। তো যেই গঙ্গা মাই কি জয় সত্যি সত্যি হলো, তারপরে দেখছি একজন সাধু এদিক দিয়ে ওদিকে যাচ্ছেন, বাইরে দিয়ে যাচ্ছেন আর কি। মানে উনি অফিস বাড়ি থেকে মঠ বাড়িতে ঢুকছেন, বাইরে ওই জানলা দিয়ে দেখা যায়, ডাইনিং হলের জানলা দিয়ে। তো একবার দেখে তো ঠিক বোঝা যায় না। তো এরপর বললেন যে, আমাকে সেই ব্রহ্মচারী বলে দিয়েছিল যে দেখবি তুই খাওয়া দাওয়ার পর উনি প্রথম এসে সেকেন্ড পঙ্গতে বসেন, উনি প্রথম বসেন। আমার মনে হলো, যাব বাবা, প্রত্যেক দিনই কি একজনই প্রথমে বসবে? অন্যজন তো হতে পারে। না, উনিই প্রথম বসবেন।
আমি খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে পিছন দিক দিয়ে দেখতে এসেছি যে কে বসেছেন। দেখেছি একজন এরকম বা একটু বয়স্ক ধরনের মানুষ, সাধু, তিনি এসে বসলেন, হাসি হাসি মুখ, এসে কিচেন ওই ডাইনিং হলেতে প্রথমেই ওনার জন্য বাসন পেতে দেওয়া হলো। তখন তো নিচে বসেই খাওয়া দাওয়া, তখন বেশিরভাগ সব সাধুরাই নিচে বসেই খেতেন, মাটিতে বসে। একটা করে আসন দিয়ে দেওয়া হতো, 4টার আসন। তা ওই আসনে উনি এসে বসলেন, তারপরে ব্রহ্মচারী থালা ধরে দিল, খাওয়া করছেন ইত্যাদি। আমি ভালো করে একটু দেখলাম, মুখটা দেখে নিলাম, ও আচ্ছা আচ্ছা ইনি রামগোপাল মহারাজ। তারপরে পরের দিন আমাকে যেদিনকে যেতে হবে বলে দিয়েছেন, তো আমি গিয়ে 2 দিন পরেই আমি গিয়ে 9টা 20-এ যাচ্ছি। আমাকে আরেকজন সিনিয়র ব্রহ্মচারী তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, গিয়ে দেখিয়ে দিয়ে বলেন যে দেখ ওই ঘরটাতে উনি বসেন, মানে ম্যানেজারের ঘর যেটি, তো এইখানে উনি বসেন। তো আমি গেলাম, গিয়ে ঘরে ঢুকছি। হ্যাঁ, ঘরে গিয়ে মহারাজকে প্রণাম করতে যাচ্ছি। আমি কিচ্ছু বলিনি, এমনিতেই তো নতুন, আমি ঠিক জানি না, চিনি না। তারপরে আমাকে বললেন তুমি চলে এসেছো, তো তুমি এক কাজ করো, আমাদের ওখানে একজন মহারাজের নাম করলেন, করে বলেন তুমি ওর সঙ্গে কথা বলে নিও, ঘরটা সব রেডি করা আছে, তুমি একবার সব জিনিসপত্র নিয়ে ওখান থেকে এসে মঠে চলে এসো। মানে আমাদের পিবিডিসি বিল্ডিং থেকে মঠ বিল্ডিংয়ে চলে আসতে বললেন। আমি বললাম উনি কী করে জানলেন? উনি তো আমাকে চেনেনও না, জানেনও না, তাহলে আমাকে বলে দিলেন যে তুমি চলে এসেছো তো মানে? তারপর আমি বললাম মহারাজ, আমি প্রথমটা একটু সন্দেহ হলো যে উনি আবার ভুল করছেন না তো কাউকে। তারপরে নিজেই মনে মনে হলো উনি সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, এত বড় মাপের, তারপরেতে যখন বলছেন মানে নিশ্চয়ই জেনে শুনেই বলছেন। তখন আমি বললাম আচ্ছা মহারাজ, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসিনি, আজ বিকেলবেলা তাহলে নিয়ে চলে আসবো, আর ওই মহারাজের সঙ্গে কথা বলে নেব। বলে হ্যাঁ তুমি সব নিয়ে চলে এসো। দিয়ে চলে এলাম। এরপরে কিচেনে আমার পোস্টিং হয়েছে, কিচেনেতে তখন ঠাকুরের রান্না বান্না হতো, ঠাকুরের ভোগ যেত, সেই সব দেখাশোনার দায়িত্ব আমাকে দেখিয়ে দিল। আমার আগে যিনি দেখতেন তিনি ট্রেনিং সেন্টার যাবেন, ওই যে তিনি আমাকে দেখিয়ে দিচ্ছেন, সব দেখিয়ে নিলাম। মহারাজকে খেতে দেওয়াও একটা কাজের মধ্যে ছিল। তো ওই খাবার নিয়ে গিয়ে মহারাজকে তখন দিতাম। আর মহারাজ ওই বেশি মুখের দিকে তাকিয়ে যে কথা বলছেন, গল্প করছেন তা নয়, সব সময় হাসি হাসি মুখ, আর দিয়ে উনি নিজের মতো নিলেন, দিয়ে দুটো একটা কথা বলতেন যে এই সব তরকারিগুলো হয় খুব সুন্দর, খুব ভালো, কিন্তু অত খাওয়া যায় না, এইটুকু একটুখানি করে নিতেন ভাত, এইটুকু ভাত আর এইটুকু ছোট্ট একটুখানি করে তরকারি, তাও কোনো কোনো তরকারি আবার নিতেন না এরকম। আর যেটা জেনারেল তরকারি, সবাই ভক্তরা সাধুরা সবাই মিলে যেসব খাই, সেই চচ্চড়ি, ওই একটু গরম বলে যে একটু তুমি চচ্চড়ি জেনারেল চচ্চড়ি দাও, ওই গরম জিনিস একটু এইটুকু নিতেন। আমি ভাবতাম বাবা এইটুকু মাত্র খেয়ে কি করে জীবন ধারণ করেন, এইটুকু মাত্র খাওয়া। তো যাই হোক এরকমভাবেই খাওয়া, তো এরকমভাবে একটু করে খেতেন। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ওনার সঙ্গে আমার পরিচয় হচ্ছে। উনি কিন্তু আমার বিষয়ে সব জানেন, কিন্তু আমি জানি না যে উনি আমার সম্বন্ধে সব জানেন। তো যাই হোক আমিও বেশি কথা বলতে চাই না, কি জানি বাবা কি বলে ফেলবো, আবার ভয় ভয়ও করতো বড়দের সঙ্গে কথা বলা, আমি তো জানি না কিছুই, নতুন। তারপর একদিন ওই তখন দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আগে বেলুর মঠেতে 1 মাস ধরে কালী কীর্তনের অভ্যাস হয়। তখন উপরে লাইব্রেরি হলে কালী কীর্তনের অভ্যাস হতো। তো যেহেতু আমি ওই রান্নাঘরে আমার কাজ, সেই জন্য ওই যে সময় অভ্যাস হতো, অর্থাৎ সন্ধ্যা আরতির পর একটু জপধ্যান করে ঠাকুর যখন ভোগ হতো সেই সময়তে ওপরে অভ্যাস হতো। তো ওই সময় আমাদেরও কাজ থাকতো, সেই জন্য যেতে পারতাম না। তো নিচেই যেহেতু ডাইনিং হল, ওইখানে কাজ করতে করতে আমি শুনতে পেতাম। আর গান বাজনা যেহেতু ভালোবাসি, সেই জন্য কানটা ওই দিকে থাকতো, সব নতুন নতুন গান কিন্তু শুনতাম। তো এবার বেশ শুনতে শুনতে একদিন মনে হলো যে আচ্ছা এই গানটা একটুখানি তুলে ফেলা যায় কিনা, দেখলে হয়। তো আমি যেখানে থাকতাম, যে ঘরে মা যেখানে ছিলেন লেগেট হাউস, সেই লেগেট হাউসেরই একটি ঘরেতে থাকতাম, সেখানে আরও 2-3 জন ব্রহ্মচারী ছিলেন। তো একদিন
ওই ব্রহ্মচারীদের মধ্যে একজন বললেন যে আমাদের ভিজিটার্স রুম আছে, সেই ভিজিটার্স রুমেতে হারমোনিয়াম রাখা থাকে, সেখানে গিয়ে তুমি একটু অভ্যাস করতে পারো, দেখে নিতে পারো। তো বলেছে, তো আমার মনে হলো ঠিক আছে একদিন যাই। একদিন গিয়ে ওখানে গিয়ে প্যাপে প্যাপে করছি হারমোনিয়াম বাজিয়ে। এবার আমার তো আর জানা নেই যে পিছনেই ম্যানেজার মহারাজের অফিস, সেখানে মহারাজ বসেন ইত্যাদি। তো যাই হোক আমি একটা গান একটুখানি গলায় তুলে একটুখানি সামান্য আস্তে আস্তে গিয়ে চলে এসেছি। তো এরকম পরস্পর 2 দিন গেছি, তারপরে 3য় দিন আর যাইনি, 2 দিন ধরে আর যাচ্ছি না। তো হঠাৎ দেখি খেতে দিয়েছি যখন ওই মহারাজকে 2 দিন পরে, উনি বলছেন কি হলো গানের প্র্যাকটিস করতে যাচ্ছ না? আমি বললাম সর্বনাশ, মহারাজ কি করে জানলেন? তো আমি বললাম গিয়েছিলাম মহারাজ, মাঝে মাঝে যাই, আর কিছু বললাম না। তারপরে এসে শুনছি যে ও আমি যে ঘরটায় গান গাইতে গিয়েছিলাম তার পাশেই তো মহারাজের অফিস, আর সেখানে তো তিনি তার তো সময় অফিসের সময়ের আগেই তিনি গিয়ে বসেন, অনেক সময় যান গিয়ে সব ইত্যাদি সই টই করা বা অন্যান্য কাজ থাকে সেগুলো করতে উনি যান, সেটা আমি বুঝতে পারিনি, জানি না, উনি ঠিক সেখান থেকে শুনেছেন। তারপরে আবার একদিন গিয়েছিলাম, তারপরে কয়েকদিন পরে আবার যাইনি, যখন শুনেছি যে উনি আছেন ওখানে অফিসে যাইনি। তো মহারাজ আমাকে জিজ্ঞেস করছেন কি হলো, তোমার গানের প্র্যাকটিস বন্ধ হয়ে গেল? আমি বললাম মহারাজ ওখানেই তো আপনার অফিস থাকে, ওই জন্যে আমার আর যাইনি। সে অফিসে তো আমিই বসি, তাতে কী হয়েছে, তুমি যাবে, তুমি তোমার সময় মতন যাবে, অভ্যাস করবে। তো আচ্ছা মহারাজ। তারপরে এবার আমি শুনেছি যে এইসব গান বাজনা আমাদের সাধু ব্রহ্মচারীদের এত এসব বেশি ভালো নয়, তা এতে অনেক সময় অহংকার আসে ইত্যাদি আছে, তাতে সাধু জীবনের পক্ষে ক্ষতি হতে পারে। তো ওই জন্যে আমি আর গান টান করতে যাই না। তো একদিন মহারাজ এমনি সকালবেলাতেই বেড়াতে বেরোন, এই সময়তে একটুখানি পুরো মঠ পরিদর্শন করতে বেরোন, বাগানে সব বাগানে কী কী কাজ হচ্ছে না হচ্ছে দেখবেন, কোনোদিন গোশালায় যাবেন, কোনোদিন সব পুরো মঠ বাড়িটা উনি দেখতেন ঘুরে ঘুরে। তাই দেখা হয়েছে, আমাকে বলছেন যে আরেকদিন সঙ্গে সঙ্গে আমাদের একজন মহারাজ ছিলেন, তাকে বলছেন যে ও তো গান বাজনা করতে তো যাচ্ছিল আর সব বন্ধ করে দিয়েছে। তো আমি মহারাজের কাছে একা একা গিয়ে বলছি মহারাজ আমি শুনছিলাম সাধুদের মুখেই যে এই গান বাজনা করে নাকি অনেক সাধুকে সঙ্গ ছেড়ে চলে যেতে হয়েছে, সেই জন্য আমার আর ঠিক যেতে ইচ্ছা করে না। তখন যে কে বলেছে? এরকম অনেকে এরকম কথা বলছিলেন, শুনতে পাচ্ছিলাম। তখন উনি আমাকে বললেন দেখো গান বাজনার জন্য কেউ সঙ্গ ছেড়ে যায় না, যাদের কামনা বাসনা আছে, যাদের প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা আছে, তাদেরই এই ধরনের অবস্থা হয়। গান বাজনা তো আমাদের সাধনার অঙ্গ। দেখো স্বামীজির সঙ্গে ঠাকুরের যখন দেখা হয়, সে তো গানের মাধ্যমে ঠাকুর বারবার তার উপদেশের মধ্যে দিয়ে গানের কথা বলছেন, গান গাইছেন। আমাদের ঠাকুরের পার্শ্বদেরাও গান গাইছেন। আমাদের এখানে এত অনুষ্ঠানের সঙ্গে গানের এত সম্পর্ক। গান হলো সাধনার অঙ্গ। রামপ্রসাদ, ওদিকে মীরাবাই, সুরদাস, সব তো সবাই তো গানের দ্বারাই তাকে পেয়েছেন, ভগবানকে পেয়েছেন। তো তুমি গানের কথা এরকমভাবে ভাবছো কেন? যদি সাধনার অঙ্গ হিসেবে তুমি গানকে নাও, তাহলে কখনো তোমার খারাপ হবে না, এটা তো ভালোই হবে। আর সব ছেড়ে ছুঁড়ে দিয়ে যখন এসেছো, তখন এটা তো সাধনার অঙ্গ হিসেবেই নেওয়া আমাদের উচিত। নেবে, গান করবে, ভগবানকে শোনানোর জন্য গান করবে, তাতে কিচ্ছু ক্ষতি হবে না। আচ্ছা মহারাজ, আমি আর কিছু বলি না। তো তারপর মহারাজ যখন এত করে বলেন, তো মাঝে মাঝে যাই, গিয়ে একটু একটু গান, কোনো সময় গান নতুন গানটা তুললাম বা একটুখানি অভ্যাস করলাম, দেখলাম, মাঝে মাঝে করি। এইভাবেই তাও তিনি একদিন আমাকে ডাকলেন, ডেকে বলছে দেখো আমাদের এই মড মিশনের ট্র্যাডিশনাল গানগুলোকে তুমি শিখে নাও। বলে উনি আমাকে 3 জন মহারাজকে দেখিয়ে দিলেন, এরা সব ট্র্যাডিশনাল গান জানেন। তাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী তপনানন্দজি, মিহির মহারাজ, আর একজন হচ্ছেন
ওনার নাম শ্রীশ মহারাজ, ওনার সোনার নামটা এই মুহূর্তে মনে আসছে না। শ্রীশ মহারাজ আছেন। আর দেবদেবানন্দজি মহারাজের কথাও বলেন যে দেবদেবানন্দজি মহারাজও গানের, ওনার প্রেমেশানন্দজি মহারাজের গানগুলো উনি খুব ভালো জানেন, ওনার কাছ শিখে নেওয়ার জন্য আমাকে বলেছিলেন। তো এইভাবে যদিও তাদের কাছ থেকে বলতে তপনানন্দজি মহারাজের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছিল, শ্রীশ মহারাজও রাস্তাঘাটে যেখানে দেখা হতো উনি আমাকে কিছু কিছু শেখাতেন। দেবদেবানন্দজি মহারাজের কাছে খুব একটা গান শোনার বা শেখার সুযোগ হয়ে ওঠেনি। তো এইভাবে মহারাজ আমাদেরকে গানে গাইড করতেন। পরবর্তীকালে যখন মহারাজের সঙ্গে কোথাও গেছি তখন গিয়েও মহারাজ বললে তবে গান গাইতাম, তা নাহলে গান গাইতাম না। হয়তো মহারাজ বললেন যে তুমি এখানে একটা গান গাও, ওই ওপেনিং সঙ্গে একটা। আমি জিজ্ঞেস করতাম মহারাজ কী গান করব, তখন উনি বলে দিতেন এইটা করতে পারো, তখন সেটা করতাম। এইভাবে উনি আমাকে গানের বিষয়তে প্রথম থেকে গাইড করে এসছেন। ওনার এইটাই ছিল ভাব যে এমনভাবে গান আমাদের সাধনার অঙ্গ হবে। একবার একজন মহারাজ, তিনি বিখ্যাত গানেতে, তিনি একবার চেয়েছিলেন যে তার সঙ্গে আমরা কোরাসে একটা গান করা হোক এবং তিনি রেকর্ড করবেন, হ্যাঁ, ক্যাসেট বেরোবে সেই সময়। তো সেই কথা যখন তিনি জানলেন, তাকে যখন বলা হলো, তিনি বললেন যে আমার সম্বন্ধে বললেন না না, ওকে দরকার নেই, ও নিজের মতন এখানে গান করে থাক, তোমরা অন্যকে দিয়ে চালাও। উনি আমাকে খুব প্রোটেক্ট করতেন, একদম দু হাত দিয়ে আগলে রাখতেন যেন কখনোই কোনো রকমভাবে কোনো অসুবিধা না পড়তে হয়। তো এইরকমভাবে মহারাজ প্রথম থেকেই আমাকে এইভাবে আগলে আগলে রেখেছেন। আর মহারাজের মধ্যেও ছিল কাজ, উনি আমাকে মাঝে মাঝে বলতেন দেখো এই গানটা অনুমোদন করতেন, এইরকম ভাব। দেখো দেখি, উনি একদিন আমাকে নতুন দুটো গান একটা ক্যাসেটে নিয়ে এসে প্রথমে কাগজে লিখে দিয়ে বললেন যে দেখো এই গানগুলো আগে হতো, এখন শুনতে পাওয়া যায় না, তুমি দেখো দেখি তুলতে পারো কি না। আমি বললাম মহারাজ এর সুরটা, তখন ঠিক আছে দেখছি। তারপর উনি একদিন আমাকে একটা ক্যাসেট দিয়ে বললেন ওই দুটো গানের সুরের মধ্যে আছে, তুমি এটা থেকে শুনে তুলে ফেলো। আমি তুলেছিলাম, তুলে মহারাজকে শোনানোর সুযোগ হয় না। তারপর একবার কোনো জায়গায় গিয়েছি মহারাজের সঙ্গে, সেখানেতে গিয়ে সেই গানটি গাইলাম, মহারাজ বলেছিলেন, তখন শুনে উনি। আর একদিন আরেকটি গানের কথা বলতে গিয়ে আমি বললাম মহারাজের সুরটা জানি না, তখন উনি হুমু হুমু করে গানটা সুর আমাকে বলে দিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ঠিক ভালো বুঝতে পারিনি। মহারাজ খুব আস্তে আস্তে কথাও বলতেন, আর এগুলো খুব আস্তে আস্তে করে শোনাচ্ছেন। তো যাই হোক, ওইটা মোটামুটি যেটুকুনি আমি বুঝেছি তার উপরে বেশ করেই একটা সুর দিয়ে মহারাজকে গিয়ে শুনিয়েছিলাম। তাতে মহারাজ বললেন যে হ্যাঁ যা হোক করে উদ্রেছে, হয়তো তিনি যেমনটি শুনেছিলেন তেমনটি করে গাইতে আমি পারিনি। যাই হোক, এইভাবে উনি অনেক গান আমাকে দিয়েছেন, শিখিয়েছেন, বলেছেন। তো এরমভাবে ছিল। যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই থাক, আবার পরের দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।